সোমবার বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ডেরায় অভিযান চালিয়ে ৪৯ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদেরকে আদালতে তোলা হতে পারে আজ। র্যাব বলছে কেএনএফ এর সদস্য সংখ্যা ৪০০-র বেশি। তাদের বেশিরভাগই আধুনিক অস্ত্রে সজ্জিত। প্রশিক্ষণ নিয়েছে প্রতিবেশী দেশে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমেই সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি। এক্ষেত্রে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিবা এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। ঈদযাত্রায় আজও রাজধানী ছাড়ছে মানুষ। গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইল, রেলেঙ্গা সহ কিছু এলাকায় যানজটে ভোগান্তি। প্রায় অর্ধেক পোশাক কারখানায় এখনো হয়নি মার্চের বেতন। আজকের মধ্যে পাওনা বুঝে পাবেন কর্মীরা, বলছে বিজিএমইএ। ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কুয়াকাটা। মৌলভীবাজারের হাওর টিলায় লক্ষাধিক মানুষের সমাগমের আশা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: বাজারে বিক্রি হচ্ছে নকল হেপাটাইটিসের টিকা সহ নানা ওষুধ। বিদেশি মোড়কে অতিরিক্ত বেশি দামে বিক্রি। ইলেকট্রিক কেটলি থেকে বেইলি রোডের আগুন। ভবনে আরেকটি সিঁড়ি প্রয়োজন, বলছে ফায়ার সার্ভিস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন রাজধানীর অনেক বাসিন্দা। সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে স্বাভাবিক বাস চলাচল। ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকুরিজীবীরা। তাই অনেকেই আগে ভাগে হয়েছেন ঘরমুখী। ফলে ঈদের একদম আগ মুহূর্তে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম বলে জানিয়েছেন বাস চালকেরা। এদিকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে বাসগুলো, তবে অনেক রুটে দ্বিগুণ তিনগুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। যদিও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন চার্ট অনুযায়ী রাখা হচ্ছে বাস ভাড়া। গাজীপুর এবং টাঙ্গাইলের কয়েকটি মোড়ে কয়েক কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের কারণে ধীরে চলছে গাড়ি। এতে ভোগান্তিতে যাত্রীরা। আরও জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের বেশ কয়েকটি স্থানে যানজটের খবর পাওয়া যাচ্ছে। এখন সেখানকার পরিস্থিতি কি, আর যানজট নিরসনে কি ব্যবস্থা দেখছেন? রাত্রে থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি যে চন্দ্রা কেন্দ্রিক যানজট ছিল এবং এই মহাসড়কে বিশেষত 23টি জেলার মানুষ কিন্তু চলাচল করে এবং উত্তরবঙ্গ সহ কয়েকটি বিভাগের মানুষ এই পয়েন্ট দিয়ে তারা তাদের গন্তব্যে যান। এবং এখন যে অবস্থাটি আমরা দেখেছি যে কবিরপুর থেকে কালিয়াকুরের গোয়ালবাথান এলাকা এই অংশ এবং চান্দনা চৌরাস্তা থেকে আসা গাড়িগুলো এখানে শফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত অংশে কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে। এবং এর কারণ হিসেবে আমরা পুলিশের সঙ্গে কথা বলছিলাম, যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। যাত্রীরা যেটি জানিয়েছেন যে অনেক গাড়ি, বিশেষ করে যারা পোশাক শ্রমিক, তারা শেষ মুহূর্তে এসে গাড়িতে উঠছেন এবং অনেকগুলো গাড়ি কিন্তু চন্দ্রা পয়েন্টে মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে এবং সেই গাড়িতে কিন্তু যাত্রীরা ওঠানামা করছেন এবং সেই কারণে গাড়ির গতি কিছুটা এখানে কম রয়েছে। এবং ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়ির গতি এখন কবিরপুর থেকে মূলত ধীরগতি শুরু হচ্ছে এবং চন্দ্রা পয়েন্ট অতিক্রম করতে স্বাভাবিকের তুলনায় বেশ কিছু সময় বেশি লাগছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলি, যেটি জেনেছি যে ঢাকা থেকে ছেড়ে আসার পথে তাদের তেমন কোনো ভোগান্তি না হলেও এখানে চন্দ্রা পয়েন্টে কিন্তু তাদের কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে। কারণ হচ্ছে গাড়ির গতি কম থাকায় স্বাভাবিক সময়ে তারা যেতে পারছেন না এবং মানুষের সংখ্যাও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক রয়েছে এবং সেই মানুষের উপস্থিতিও কিন্তু মহাসড়ক জুড়ে রয়েছে। ফলে এখানে অনেকটা এক লেনে গাড়ি এখান দিয়ে চলাচল করছে। ফলে
এখানে একটি যানজটে থেমে থেমে যানজট হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, শেষ মুহূর্তে যেহেতু পোশাক কারখানা ছুটি হয়েছে, সেই কারণে মানুষ কিন্তু এখন অনেকটাই বেপরোয়াভাবে তারা গন্তব্যে যেতে চাচ্ছেন। অনেকেই ট্রাকে, পিকআপে, বিভিন্ন অযান্ত্রিক যানবাহনে যেভাবে পারছেন তারা কিন্তু ছুটছেন। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এরই মধ্যে অনেক কাউন্টার বা পরিবহন শ্রমিকরা তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া চাচ্ছেন। এবং বাধ্য হয়ে তারা কিন্তু নারী টানে যেহেতু বাড়ি ফিরতে হবে, সেই কারণে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু আসলে পরিবহন করতে উঠছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে যাচ্ছেন, যেহেতু অনেক শ্রমজীবী মানুষ এখান দিয়ে এই পয়েন্ট দিয়ে অতিক্রম করে শ্রমজীবী যারা রয়েছেন তারা বলছেন কিছুটা কম ভাড়া থাকায় তারা কিন্তু ট্রাক বা অন্য যে যানবাহনগুলো বিকল্প সেগুলোতে তারা উঠছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই সড়ক অংশ পারাপার করছেন। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশ যেটি বলছেন যে তারা রাত্রে থেকেই কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মুড়ে মুড়ে তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বেড়েছে এবং বিভিন্ন পয়েন্টের যাত্রী ওঠানামা করছে, সেই কারণে কিন্তু এই যানজটের কিছুটা তৈরি হয়েছে এবং এখানে থেমে থেমে যানজট হচ্ছে। তবে পুলিশ আশা করছেন যে দুপুরের পর এই অংশ দিয়ে যে এখন যে যানজটের তীব্রতা বা যে সমস্যাটা রয়েছে সেটি অনেকাংশে কমে আসবে এবং দুপুরের কিছু পরেই এই অংশ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করবে বলে তারা আশা জানিয়েছেন। এবং একইভাবে যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেখানে কিন্তু চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক কিছুটা গাড়ির যত্ন রয়েছে এবং সেখানে যেহেতু কোনো স্থায়ী বাস স্ট্যান্ড নেই, সে কারণে অস্থায়ীভাবে সড়কের মধ্যে কিন্তু যাত্রী ওঠানামা করছে, ফলে সেখানেও গাড়ি কিছুটা জটল রয়েছে বলে আমরা খবর নিয়ে জেনেছি। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার টাঙ্গাইল থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এলেঙ্গার অবস্থা জানাবেন, গাড়ির চাপ কেমন রয়েছে, যাত্রীদের চাপ কেমন আছে সেখানে, আর ওই এলাকায় তো সাধারণত সবচেয়ে বেশি যানজটের কবলে পড়েন মানুষ। ভোর রাত থেকে শুরু হওয়া যানজটটি কিন্তু এখনো রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের পৌলি নামক স্থানে। পিছনে যে গাড়িগুলি দেখা যাচ্ছে যানজটের কারণে দাঁড়িয়ে আছে, এই চিত্রটি কিন্তু আমরা ভোর রাত থেকে দেখতে পাচ্ছি। আর এই যে যানজটটি হয়েছে তার যে প্রধান কারণ আমরা জানতে পেরেছি পুলিশের সাথে কথা বলে এবং বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলে। তো বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে 43,427টি যানবাহন পারাপার হয়েছে। এর বাইরে রাত 9টা থেকে ভোর পর্যন্ত মহাসড়ক সেতুর উপরে 11টি যানবাহন বিকল হয়। এছাড়া আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি পৌলি নামক স্থানে, এই জায়গায় ছাড়াও আরো কয়েকটি জায়গায় মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় যানবাহন বিকল হয়। যানবাহনগুলো সরাতে বেশ কিছুটা সময় লাগে। আর এই যে বাড়তি যানবাহনের চাপ এবং এই গাড়ি নষ্ট হয়, এই সব মিলে একটি যানজটের সৃষ্টি হয়। এবং যানজটের ব্যাপ্তিটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত, অর্থাৎ প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে প্রথমে গাড়ি দীর্ঘ সারি, থেমে থেমে যানজট, এখন স্থায়ী যানজটের রূপ নিয়েছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসারের সাথে। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, এই যানজট নিরসনে তারা একটি পদক্ষেপ নিয়েছেন, যেটার ফল কিছুক্ষণের মাঝেই পাওয়া যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কার্যক্রমটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু দিয়ে, আপনি জানেন যে উত্তরবঙ্গের দিকেও যেরকম যানবাহন যায়, সেতুর উপর দিয়ে ঢাকাগামী যানবাহনও যায়। 7:55 থেকে কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ মুখে যানবাহন যাচ্ছে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতুটাকে টু লেন করে দেওয়া হয়েছে। সকল গাড়ি উত্তরবঙ্গে যাচ্ছে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তারপরে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে, এখনো যে তার ফল আমরা খুব একটা দেখতে পাচ্ছি বিষয়টি তেমন না। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে সেতু পর্যন্ত দূরত্ব 16 কিলোমিটার, অর্থাৎ এই 16 কিলোমিটার জুড়েই কিন্তু এখন পর্যন্ত এই যানজটই রয়েছে। পুলিশ সুপার যেটা বলছে যে আগামী 35 থেকে 40 মিনিটের মাঝে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা পর্যন্ত টান পড়বে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক হবে। একই বিষয়ে কথা বলেছে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইতুল ইসলাম। তিনিও যেটা বলেছেন যে যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুকে একমুখী করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে আগামী 1 থেকে 2 ঘন্টার মাঝে যান চলাচল স্বাভাবিক হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচল। গাজীপুর ও টাঙ্গাইল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারের ঈদে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন অনেকে। নির্ধারিত লেনে গতিসীমা মেনে চললেও সব নিয়ম ঠিকমতো মানছেন না অনেক চালক ও আরোহী। কেউ নামমাত্র হেলমেট পরে দায় সারছেন, কেউ হেলমেট পরলেও শিশুদের রাখছেন অরক্ষিত। এদিকে সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকলেও এক্সপ্রেসওয়েতে না থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা।
পদ্মা সেতু উত্তর থানার আগে আলাদা পথ দিয়ে মোটরসাইকেলগুলোকে ঢুকতে হয় নির্ধারিত লেনে। এরপর কিছুটা ঘুরে যেতে হয় টোল প্লাজা পর্যন্ত। ঈদযাত্রার টিকিট কাটার ঝামেলা এড়াতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল। বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটছেন তারা। বাইক বোঝাই করে নিচ্ছেন মালামাল। তো পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, কেননা বর্তমানে টিকিট পাওয়া খুবই দুষ্কর। নিরাপত্তা মূলত হচ্ছে যার যার উপর এটা নির্ভর করে, আমি কিভাবে গাড়িটা চালাবো বা আমি কতটা নিরাপদে গাড়িটা নিয়ে আসবো। ঢাকা থেকে আমি যেহেতু এত দূরে যাচ্ছি, আমাদের একটা নির্দিষ্ট লেন আছে, যে লেন দিয়ে আমরা সহজে চলাচল করতে পারি, যাতে অন্য কোনো গাড়ি আমাদের লেনে না ঢুকতে পারে। চালক এবং আরোহী উভয়ের হেলমেট পরিধান করবেন। পদ্মা সেতুতে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চালানো যাবে মোটরসাইকেল। চালক সহ আরোহীরা হেলমেট পরার নির্দেশনা মানলেও অনেক হেলমেটই নিম্নমানের। ছোট শিশু নিয়ে ঝুঁকিপূর্ণভাবেই ছুটছেন কেউ কেউ। এক্সকিউজ দেওয়া যাবে না, অবশ্যই এটা আমার দরকার ছিল, বাট আমি এটার জন্য দায়ী। এটা অবশ্যই ঠিক, এটা একটা মিস্টেক, এটা আমরা নেক্সট টাইম সামনে স্টপেজ থেকে নিয়ে নেব। মোটরসাইকেলের জন্য সেতুর উপর আলাদা লেন থাকলেও এক্সপ্রেসওয়েতে তা নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি মহাসড়কে নিরাপদ লেন তৈরি করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া উচিত। মোটরসাইকেলকে যদি আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম আমরা ধরে নেই, তাহলে তার জন্য কিন্তু অবকাঠামোটা নিরাপদ তৈরি করে তারপরে ডিসিশনটা নিলে পরে এটা একটা পরিপক্ক, নিরাপদ, ঝুঁকিহীন একটা ডিসিশন হবে। 10 মাস বন্ধ থাকার পর গত বছর এপ্রিলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। সোমবার পর্যন্ত 51% শিল্প কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। বোনাস হয়নি প্রায় 19% কারখানায়। শিল্প পুলিশের প্রতিবেদনে এমন তথ্য মিলেছে, যেখানে পোশাক খাতের 59% কারখানায় বেতন বকেয়া। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, মঙ্গলবার শেষ কর্মদিবসে পাওনা বুঝে পাবে শ্রমিকেরা। পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এর সদস্য, পাশাপাশি বেবজা, পাটকল ও অন্যান্য খাত মিলে মোট 9469 কারখানা থেকে তথ্য সংগ্রহ করেছে শিল্প পুলিশ। তুলে এনেছে মার্চ মাসে শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস পরিশোধের চিত্র, যেখানে দেখা যায় সোমবার পর্যন্ত বোনাস দিয়েছে 81% বেশি প্রতিষ্ঠান। মার্চের বেতন পেয়েছে প্রায় 49% কারখানার শ্রমিক। বেতন বোনাস সব পাইছি, আমরা দিয়েছি অলরেডি। তো আজকে আমরা সবাই গাড়িতে উঠে চলে যাব। বোনাস দিচ্ছে 1 সপ্তাহ আগে, আর বেতন আজকে দিচ্ছে। ঈদের বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ এড়াতে 2 সপ্তাহ আগেই শিল্প মালিকদের সঙ্গে বৈঠক করে শিল্প পুলিশ। তার ধারাবাহিকতায় এবার কোনো সংকটের শঙ্কা নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো অরাজকতা বা কোনো বিশৃঙ্খলার কোনো রকম তথ্য আমাদের কাছে নাই। আমরা সজাগ আছি। আমাদের ফিল্ড পর্যায়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্টেলিজেন্স টিম নক করছে, কারা বেতন দিচ্ছে, কারা বেতন দিতে পারছে না, দিতে না পারলে সেটার ব্যাপারে কী করণীয়। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর দাবি, সচল 2030 কারখানার মধ্যে মার্চের বেতন পরিশোধ করেছে 1985টি। ঈদের বোনাস দিয়েছে 98% প্রতিষ্ঠান। সংকট এড়াতে সংগঠনটি 10টি রুগ্ন কারখানা চিহ্নিত করে। 3 মাস আগে থেকে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে কি হইতে পারে, কাদের কি সমস্যা আছে, এগুলো নিয়ে কাজ করাতে এটা একটা কমে আসছে। আশানুরূপ হয় না, 2-1টা ফ্যাক্টরিতে হয়তো তার 100% বেতন দিতে পারে না, হয়তো 80% বেতন দিছে, 50% বোনাস দিছে। সোমবার পর্যন্ত ঈদের ছুটি হয়েছে 75% কারখানায়। বাকি কারখানাগুলোর শ্রমিকদের শেষ কর্মদিবস মঙ্গলবার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে 30 রোজা পূর্ণ হবে এবং বুধবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। সৌদি আরবের ফতোয়া কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সৌদি আরবে ঈদের পরদিন সাধারণত বাংলাদেশে ঈদ হয়ে থাকে। আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে প্রথম দেশ হিসেবে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবে অস্ট্রেলিয়াবাসী। এছাড়া আফ্রিকার দেশ মরক্কোতে বুধবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সোমবার গ্রেফতার করা ৪৯ জনকে মঙ্গলবার আদালতে তোলা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে রিমান্ডে নেওয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এরই মধ্যে গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি। এর আগে সোমবার রুমায় একই আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ২ সদস্যকে আটক করা হয়। এর আগে রোববার থানচির টিএনটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ এর চালককে আটক করা হয়। আর রেইচা চেকপোস্ট থেকে একই দিন রাতে ৩ কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়। এদিকে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, গ্রেফতারকৃত কেএনএফ এর ৪৯ জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, আর বান্দরবানের এখনকার পরিস্থিতি কি? বান্দরবানের রুমায় যে ব্যাংক ডাকাতের ঘটনা, সেটি আসলে প্রভাবটা এখনো পর্যন্ত আছে এবং যৌথ বাহিনীর যে অভিযানে বান্দরবানের কেএনএফ এর সদস্য গতকালকে ১৯ জন নারী সহ ৪৯ জনকে কিন্তু আটক করা হয়েছে রুমা থেকে। এবং এই বিষয় নিয়ে কিন্তু মামলা কি নতুন করে দেওয়া হবে কিনা, বা যে রুমাতে দায়েরকৃত মামলা যেটি রয়েছে সেই মামলায় তাদেরকে রাখা হবে কিনা, সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিন্তু বলতে পারেনি। তবে আজকে তাদেরকে আদালতে তোলা হবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যেহেতু সংখ্যাটাও বেশি আছে। এবং এর আগে যাদেরকে ৫ জন আটক করা হয়েছিল সেই তাদেরকে কিন্তু গতকালকে কিন্তু আদালতে তোলার কথা থাকলেও কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়নি। আরেকটি বিষয় জানাতে চাই যে কেএনএফ এর তাদের সন্ত্রাসী যে তৎপরতার কারণে কিন্তু যৌথভাবে যে অভিযান, সেই অভিযান কিন্তু চলমান রয়েছে রুমা এবং থানচি এলাকাতে। এবং থানচি এলাকা এবং রুমা এলাকা দুটা মিলেই এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আতঙ্কে আছেন। দোকানপাট খুললেও কিন্তু সেখানকার মানুষজন আসলে খুব বেশি তারা বাজারে যাচ্ছেন না বলে আমরা কিন্তু জানতে পেরেছি। বান্দরবানের সরপরিমাণে বান্দরবানের সদর এলাকা থেকে শুরু করে অন্যান্য যে উপজেলাগুলো আছে সেই এলাকায় পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে। যৌথ বাহিনীর অভিযান পরপরই কিন্তু আসলে বান্দরবান সদর এবং রুমা এবং থানচি ছাড়া যে অন্যান্য যে উপজেলাগুলো যেগুলো আছে সেগুলোতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ তারা বলছেন যে এখানে এই অভিযানের কারণে কিন্তু তাদের একটা নিরাপত্তার যে বিষয় আছে সেটি কিন্তু একটু নিশ্চিত করা যাচ্ছে বলে তারা কিন্তু ধারণাগুলো করছে। এবং সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় জনপ্রশাসন থেকে শুরু করে সবাই এই কেএনএফ এর যে বিষয়, সেই বিষয় নিয়ে আতঙ্কে যে ছিল সেটা রুমা এবং থানচি ছাড়া অন্য উপজেলায় কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই কেএনএফ এর যে সদস্য যারা আছে বা যারা ব্যাংকের সাথে লুটের সাথে জড়িত ছিল, তাদেরকে ধরার যে অভিযানটা সেটি কিন্তু ওখানে পর্যন্ত চলমান আছে বলে আমরা নিরাপত্তা কর্মীর এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শুনেছি। এই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদস্য সংখ্যা অন্তত ৪০০। এদের অধিকাংশই সশস্ত্র। AK-47 এর মতো আধুনিক অস্ত্র রয়েছে তাদের কাছে। র্যাব বলছে এরা প্রশিক্ষণ নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। আর কেএনএফ এর প্রধান নাথান বম বিদেশ থেকে অ্যাপসের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন। গেল সপ্তাহে বান্দরবানের রুমা ও থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে ত্রাসের সৃষ্টি করে। এরপর পুরো এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে পুরো বান্দরবানে। পাহাড় এলাকা এড়িয়ে চলছেন অনেকেই। তথ্য প্রযুক্তির সহায়তায় নানামুখী সোর্সের মাধ্যমে কেএনএফ এর অবস্থান নিশ্চিত করে চলছে যৌথ অভিযান। র্যাব বলছে কেএনএফ এর সদস্য সংখ্যা অন্তত ৪০০। এদের সবাই সশস্ত্র। অস্ত্রধারীদের ছবি সহ তালিকা আছে তাদের কাছে। কুকি চীনের সদস্যরা এরা পার্শ্ববর্তী বেশ কয়েকটা দেশের থেকেও তারা ট্রেনিং নিয়ে আসছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমার কাছে যে ইনফরমেশন রয়েছে ৩ থেকে ৪০০ জনের মতো তাদের সদস্য রয়েছে সশস্ত্র। সংগঠনটির প্রধান পলাতক নাথান বম দেশের বাইরে। গোয়েন্দা তথ্য বলছে তার সর্বশেষ অবস্থান ছিল নেদারল্যান্ডস। তবে বাইরে থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সংগঠনটির নানা স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। বেশ কয়েকটা মোবাইল নেটওয়ার্ক এখানে আছে, তারা মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে এবং ইন্টারনেট ফ্যাসিলিটিসও বর্তমানে আছে, তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে থাকে। আমাদের কাছে তথ্য রয়েছে এখনো নাথান বমকেই তারা তাদের প্রেসিডেন্ট হিসাবে গণ্য করে।
পাহাড়ে গোপন আস্তানায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নাথানের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ফেসবুকে বছর 2 আগে আত্মপ্রকাশ করে কোকিচিন। বান্দরবান রাঙ্গামাটি জেলার 9টি উপজেলা নিয়ে আলাদা একটি রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। তবে সম্প্রতি সে অবস্থান থেকে সরে এসে স্বশাসিত পরিষদ প্রতিষ্ঠার দাবি তুলেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র এই সংগঠনটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বান্দরবান। ব্যাংক ডাকাতি, থানায় হামলা সহ নানা কারণে শান্তি আলোচনার পথ হারিয়েছে বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। তবে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তির জন্য আলোচনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই গত বছরের 30 মে গঠন করা হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। জুলাই ও আগস্টে ভার্চুয়ালি শুরু হয় শান্তি আলোচনা। পরে নভেম্বরে ও চলতি বছরের মার্চে সরাসরি বৈঠক হয় দুপক্ষের। পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল 16 এপ্রিল। শুরু থেকে কেএনএফের পক্ষ থেকে 6টি শর্ত দেয়া হয়। পরে শান্তি কমিটি ও কেএনএফের আলোচনায় 2 ধাপে 11টি সমঝোতা সই হয়। কিন্তু সম্প্রতি বান্দরবানে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট ও হামলার ঘটনায় আলোচনা থেকে পিছিয়ে আসার ঘোষণা দেয় কমিটি। পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে গিয়ে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত দেন। এদিকে আগের সমঝোতা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে কেএনএফ। তবে তা সঠিক নয় বলে দাবি মধ্যস্থতাকারী ও শান্তি কমিটির। 6 দফা দাবির মধ্যে তারা এখনো অনেকটা অটুট আছে। আমরা অবশ্যই চেষ্টা করেছি যে স্বাভাবিক অবস্থা যাতে করে ফিরিয়ে আমরা পরিস্থিতি আরও পাই। বোম সোশ্যাল কাউন্সিল এবং সংলাপ কমিটির যে কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে সেখানে তারা কারা কোথায় আছে তাদের লিস্টেই তাহলে চলে আসে, কারাগারে চলে আসবে, আর কারা সবসময় যোগাযোগ হবে। বিশ্লেষকরা বলছেন স্থায়ী শান্তির জন্য আবারও সরকারকেই উদ্যোগী হয়ে আলোচনার পথ বেছে নিতে হবে। আমরা যদি এই মুহূর্তে চীনের এই অপতৎপরতা বন্ধ করতে না পারি, তাদেরকে কন্ট্রোল করতে না পারি, তাদেরকে যদি কন্টেন করতে না পারি, তাহলে ইনসার্জেন্সির যে মাত্রা এটা অনেক বেশি হয়ে যাবে। শান্তি প্রতিষ্ঠা কমিটি জানিয়েছে সমঝোতা অনুযায়ী 968 বম পরিবারকে 134 মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়েছে। এছাড়া তাদের চিকিৎসা, নগদ টাকা ও শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কারামুক্ত করা হয়েছে 2 কেএনএফ সদস্যকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকামুখে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় 7 ঘন্টা। তবে ডাউন লাইনে চলাচল স্বাভাবিক ছিল। সোমবার রাত 12:30টায় শহরের দারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাস্টার জসিমউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর দারিয়াপুরে ট্রেনটির একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রাখা হয়। বগিটি সকাল 7টার দিকে উদ্ধার করা হয়। হেপাটাইটিসের টিকা, ভিটামিন ডি, মানসিক রোগ কিংবা সিজারিয়ানে ব্যবহৃত ওষুধের নকলে সয়লাভ বাজার। এমন নকল ওষুধ চক্রের 4 সদস্যকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীতে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, চক্রটি 10 টাকায় দেশীয় ওষুধ কিনে মোড়ক পরিবর্তন করে বিদেশি ওষুধ বলে 4,500 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাচ্চার পজিটিভ হলে রোসোগামা পি নামের ওষুধ দেন ডাক্তাররা। নকল ওষুধের চক্রটি অপারেশন থিয়েটারে হার্টবিট নিয়ন্ত্রণের দেশীয় ওষুধ অ্যাট্রাপিনের মোড়ক পরিবর্তন করে জার্মানির ওষুধ রোসোগামা পি নামে বাজারজাত করে আসছিল। এতে 10 টাকার অ্যাট্রাপিন হয়ে যায় 4,500 টাকার রোসোগামা পি। মানসিক রোগ এবং মেনিনজাইটিসে ব্যবহৃত হয় ক্লোপিকজল ও ফ্লুয়ানজল ইনজেকশন। চক্রটি ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের ডায়াজিপামের মোড়ক পরিবর্তন করে ডেনমার্কের লুনবেক কোম্পানির ক্লোপিকজল ডিপোর্ট নামে বাজারজাত করে আসছিল। ঠিক একইভাবে টিটেনাসের ভ্যাকসিন মোড়ক পরিবর্তন করে হয়ে যাচ্ছে কোরিয়ার গ্রিন ক্রস কোম্পানির হেপাটাইটিসের টিকা হ্যাপাবিক। ডিবি বলছে, আসামিরা 8 থেকে 10 বছর ধরে বিদেশি ওষুধ নকল করে বিক্রি করে আসছে। টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে বিক্রি করছে।
হেপাবিক বিতে রূপান্তর করে 4600 টাকা। মিটপুরতে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার যেটা মানে উপরের স্টিকারটা সংগ্রহ করে। আর ফিনিশিংটা করে হলো মশিউর। আসামিদের মধ্যে অসীম ঘোষ মূলত বাজারজাতকরণের কাজ করত। এছাড়া কাঁচামাল সংগ্রহ, মোড়ক পরিবর্তন ও অর্থ সংগ্রহের জন্য আলাদা দল তাদের। এর আগে এমন চক্র ধরেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরও। হেপাটাইটিস বি এর জায়গায় হেপাটাইটিসের দাম বেশি আর ইনফ্লুয়েঞ্জার দাম কম, ওইটার আদলে এই ভাইলটাতে সেটা ভরে দেয়। আমাদের নতুন আইনে অনেক বড় শাস্তি, 14 বছর জেল। রাজধানীর সরকারি হাসপাতালের পাশে বিভিন্ন ফার্মেসিতে নকল টিকা ও ইনজেকশন সরবরাহ করত চক্রটি। তাদের মদতদাতাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের সংশোধনে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একটি অপরাধে জড়িত হলে তাদের যেন দীর্ঘমেয়াদে অপরাধী বানিয়ে না ফেলা হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কিশোর অপরাধী সংশোধনে সুযোগ রাখতে বলা হয়েছে। জেলখানায় দাগী আসামিদের সঙ্গে কিশোর অপরাধীদের না রাখার তাগিদ দেওয়া হয়। এছাড়া সংশোধনাগার বাড়ানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন আমরা ব্যবস্থাপনা করবো, হ্যান্ডেল করবো, তখন যেন অবশ্যই মনোবিজ্ঞানী বা কাউন্সিলিং এর একটা বড় ভূমিকা তার জন্য পালন করে, সেই ব্যাপারে উনি এটা বলেছেন। এবং অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকেও সম্পৃক্ত করতে বলেছেন। বেইলি রোডের আগুনের সূত্রপাত ইলেকট্রিক কেটলির শর্ট সার্কিট থেকে, যা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে। এমন তথ্য ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনের। তদন্ত কমিটির আক্ষেপ, ভবনে আরও একটা সিঁড়ি থাকলে এত মানুষ মারা যেত না। রাজুকের নকশা বাস্তবায়নে জোর সুপারিশও করেছে তদন্ত কমিটি। 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে নিহত হয় 46 জন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন বলছে, নানা স্থানে রাখা সিলিন্ডারের গ্যাস ভবনে জমেছিল, যে কারণে শর্ট সার্কিটের আগুন খুব অল্প সময়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। সিঁড়িতেও সিলিন্ডার রাখায় কেউ নামতে পারেনি, ফলে বেড়েছে হতাহতের সংখ্যা। কেটলির ওখান থেকে যে আগুনটার স্পার্ক অথবা আগুন ধরেছে এবং তার সাথে সাথে গ্যাসের সংস্পর্শে এসেই দুটা মিলে একটা বড় আগুনে পরিণত হয়েছে। সেই সিঁড়িতে আবার আপনার প্রত্যেকটা ফ্লোরেই কিছু না কিছু সিলিন্ডার এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে এটা অকুপাইড করা ছিল। তদন্ত প্রতিবেদনে ভবনের অন্তত 13টি ত্রুটি উঠে এসেছে। এছাড়া অগ্নি দুর্ঘটনা এড়াতে ফায়ার সেফটি প্ল্যান ও রাজুকের নকশা সঠিকভাবে বাস্তবায়নের সুপারিশও করেছে তদন্ত কমিটি। ওই ভবনের কোনো ফায়ার সেফটি প্ল্যান যেহেতু ছিল না, কার্যকর সনদপত্রও ছিল না, এটা টোটালি ছিল না এবং তারা অ্যাপ্লাইও করে নাই। মূল যে সুপারিশটা সেটা হচ্ছে ফায়ার সেফটি প্ল্যান, মানে অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 অনুসারে এটা দ্রুত ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়ন করা এবং কার্যকরী করা। এর আগে রাজুকের দেয়া প্রতিবেদনে রাজধানীর রুফটপ রেস্টুরেন্টগুলো বন্ধ করা সহ 6টি সুপারিশ করা হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করল উত্তর আমেরিকার মানুষ। মহাজাগতিক দৃশ্যটি প্রথম দেখতে পান মেক্সিকোর মাজাতলানের বাসিন্দারা। সোমবার স্থানীয় সময় দুপুরে ধীরে ধীরে অন্ধকার হতে থাকে সেখানকার আকাশ, তারপর নেমে আসে অন্ধকার। বিরল এই মহাজাগতিক ঘটনা মেক্সিকো ছাড়াও যুক্তরাষ্ট্রের 13টি রাজ্য ও কানাডার বাসিন্দারা দেখতে পান। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। ধোয়া মোছা এবং রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেল। অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম দ্বিগুণ হওয়ার আশা সংশ্লিষ্টদের।
পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বছর জুড়েই কম বেশি পর্যটক সমাগম থাকে সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু রমজান মাসে পর্যটক থাকে না বললেই চলে। রোজায় বিরতি দিয়ে এবার ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত সকলে। হোটেল মোটেলগুলোকে রং তুলির আঁচড়ে দেওয়া হয়েছে নতুন সাজ, করা হয়েছে মেরামতের কাজও। পর্যটকরা যাতে নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য ও ছুটি উপভোগ করতে পারেন সেদিকে বিশেষ নজর রেখেছেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে আমাদের হোটেল এবং রিসোর্টগুলো খুব সুন্দর করে সাজিয়েছি এবং আমরা এখন পর্যটক রিসিভ করার জন্য 100% প্রস্তুত আছি। এবার ঈদের ছুটিতে উল্লেখযোগ্য পর্যটক আসবে বলে আশা হোটেল মালিকদের। পর্যটন সেবা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি এই ঈদ উপলক্ষে কুয়াকাটায় উপচে পড়া ভিড় হবে এবং এক সপ্তাহব্যাপী অসম্ভব পর্যটক এখানে বিরাজ করবে। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটার বিভিন্ন স্পটে থাকবে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া সাদা পোশাকেও বিভিন্ন স্পটে পুলিশ থাকার কথা নিশ্চিত করেছেন প্রশাসনের এই কর্মকর্তা। স্পটে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের অতিরিক্ত জনবল এবারে সকল জায়গায় নিয়োজিত থাকবে। আমাদের পোশাকে এবং সাদা পোশাকে আমাদের ডিউটির ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। প্রতি বছর ঈদের মৌসুমে লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। এবছর ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে পর্যটকের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটিতে মৌলভীবাজারের হাওর আর পাহাড়টিলায় লক্ষাধিক পর্যটক সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলার অর্ধেকের বেশি হোটেল মোটেল ও রিসোর্টে বুকিংও শেষ হয়ে গেছে। অতিথিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। হাওর পাহাড় টিলায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, চা বাগান সহ রয়েছে শতাধিক পর্যটন স্পট। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে প্রতি বছরই ঈদের ছুটিতে এসব গন্তব্যে বেড়াতে আসেন বিপুল সংখ্যক মানুষ। পর্যটন সংশ্লিষ্টদেরও তাই সীমাহীন ব্যস্ততা। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল মোটেল রিসোর্ট। এরই মধ্যে অর্ধেকের বেশি হোটেল ও কটেজ বুকিং শেষ। পুরো শ্রীমঙ্গল জুড়েই একটা প্রিপারেশন আছে, একটা সাজ রব করে গেছে চতুর্দিকে। সবার মধ্যে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য প্রকৃতিপ্রেমী দেশ বিদেশ থেকে এখানে ভ্রমণে আসেন এবং ঈদ মৌসুমে একটা বিপুল পরিমাণ পর্যটক এখানে ভ্রমণে আসেন। গত বছর আশানুরূপ ব্যবসা না হলেও ঈদ ও পহেলা বৈশাখের লম্বা ছুটিতে এবার এই অঞ্চলের পর্যটন ব্যবসা আবারও চাঙ্গা হবে আশা ব্যবসায়ীদের। মৌসুমি ফল, গাছের পাতা সবুজ, পশু পাখি, আপনার এখন ব্রিডিং টাইম, আপনার সব দিকেই মানে একেবারে প্রকৃতি এবারে শ্রীমঙ্গলটা মানে হাসে উঠছে আর কি এই মুহূর্তে। মৌলভীবাজারে এবছর লক্ষাধিক পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। তাদের নিরাপত্তায় সতর্ক রয়েছে পুলিশ। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করবে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রিক। আমাদের ট্যুরিস্ট পুলিশ কাজ করে মূলত পর্যটন এলাকাগুলোনে। আমরা ট্যুরিস্ট পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করব। মৌলভীবাজারে ছোট বড় শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে টিভি ও সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে বিশেষ আয়োজন। আলোচনায় আছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ মনোগামী ও হইচইয়ের ওয়েব ফিল্ম রুমি। এছাড়া অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রকাশ করেছে নতুন সিরিজ ও সিনেমা, যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। দিনের কথা ভুলবি কি রে গত কয়েক বছরে দর্শকের আগ্রহ ওটিটি প্ল্যাটফর্মগুলো ঘিরে। এবারের ঈদে কন্টেন্ট কিছুটা কম হলেও এরই মধ্যে আলোচনায় চঞ্চল চৌধুরীর রুমি ও লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী। দুর্ঘটনায় চোখ হারানো এক গোয়েন্দার চরিত্রে চঞ্চলকে দেখা যাবে হইচইয়ের সিরিজ রুমিতে। সিরিজটি বানিয়েছেন থ্রিলার সাসপেন্স ঘরানার কন্টেন্ট নির্মাতা ভিকি জাহেদ। রহস্যের জট নিয়ে সিরিজটি মুক্তি পাবে 10 এপ্রিল।
সম্পর্ক স্থাপন করা বিট্রিয়ালের। সম্প্রতি প্রকাশিত হয়েছে রুমির পোস্টার, সেখানে চঞ্চলের লুক দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে চরকিতে মুক্তি পাচ্ছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামি। মিনিস্ট্রি অফ লাভের এই এপিসোডে চঞ্চল চৌধুরীর সঙ্গে আছেন গায়িকা জেফার রহমান। ওই যে সকালবেলা লিখলাম গুড মর্নিং। গুড মর্নিং। এখন তো অলরেডি আফটারনুন। ঈদের চতুর্থ দিন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্ম মায়া। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় অতিলৌকিক গল্প মায়া অবলম্বনে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। ওয়েব ফিল্মে 2 জোড়া যমজ দিব্য, সৌম্য ও টাপুর টুপুরের রসায়ন দেখবে দর্শক। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদ যাত্রায় ট্রেনে ভিড় থাকলেও বড় কোনো ভোগান্তি নেই। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কমলাপুর রেল স্টেশনে আজ সকাল থেকে এখন পর্যন্ত যাত্রীদের চাপ কেমন দেখছেন? অনলাইনে টিকিট এবং স্ট্যান্ডিং টিকিটের যে বিষয়টি ছিল সেটি ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা সবাই? অনলাইনে টিকিট তো আগেই কেটেছিল এবং এখন স্ট্যান্ডিং টিকিট যারা কাটতে পেরেছেন, আসলে স্ট্যান্ডিং টিকিটের বাইরে বিপুল সংখ্যক যাত্রীর চাপ কতটা বেশি সেটি আমার পাশে যে ট্রেনটি দেখা যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রংপুর এক্সপ্রেস, সহজেই বোঝা যাচ্ছে। ট্রেনের ভিতরের যে পরিস্থিতি, ট্রেনের উপরের ছাদেও একই রকম পরিস্থিতি, বিপুল সংখ্যক যাত্রীর চাপ এবং এত যাত্রীর চাপ সামাল দেয়া আসলে রেল কর্তৃপক্ষের পক্ষে প্রায় অসম্ভব বলা যায়। যদিও প্ল্যাটফর্মে ঢোকার মুখে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছিল রেল কর্তৃপক্ষ, সেটি আসলেও পালন করা সম্ভব হয়নি এবং এই চিত্র গতকাল দুপুর পর্যন্ত রেল কর্তৃপক্ষ যথেষ্ট ভালোভাবে সামাল দিতে পেরেছিল, কিন্তু দুপুরের পর থেকে যেহেতু গার্মেন্টস গুলো ছুটি হয়েছে, গতকালকে দুপুরের পর অনেকগুলো এবং আজকে সকালে অনেক ছুটি হয়েছে, যার কারণে বিপুল সংখ্যক যাত্রীর চাপ পড়েছে এবং এই চাপ সামাল দিতে আসলে রেল কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলা যায় এক অর্থে। এবং মানুষও নিরুপায় আসলে কিভাবে যাবে। চাহিদার বিপরীতে দেশে আসলে ঈদ যাত্রার যে গণপরিবহন সেটি অপ্রতুল বলা যায়। আমি সায়দাবাদ বাস টার্মিনাল এবং যাত্রাবাড়িও ঘুরে দেখেছি, এখানে এত বেশি মানুষ, এত বেশি যাত্রী যে রাস্তা পুরো কলাপস হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ যানজটে পড়েছেন, গাড়িগুলো বের হতে পারছে না, এলোমেলো পার্কিং অবস্থা। এবং এই যে কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি যে মানুষ আসলে উত্তরবঙ্গগামী মানুষ যারা রয়েছে তারা মহাসড়ক দিয়ে যেরকম যায়, কিন্তু ট্রেনেও কিন্তু কোনো অংশে কম যায় না। ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে, যার কারণে মানুষের এত বেশি চাপ যে এই চাপ সামাল দেওয়া আসলে কোনো গণপরিবহন ব্যবস্থার পক্ষে সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। যদিও দীর্ঘ বছর 2015 এবং 16 সালে দুটি ঈদ যাত্রা আমরা দেখেছিলাম যথেষ্ট নির্বিঘ্ন, সেক্ষেত্রে আসলে সেটি সম্ভব হচ্ছে না এবং কিছুটা শিথিলতা প্রদর্শন করে রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আসলে যদি তারা কঠোর হয় তবে এই বিপুল সংখ্যক যাত্রী কিন্তু ঈদ যাত্রা থেকে বঞ্চিত হবে এবং পরিবার পরিজনের কাছে যথাসময় পৌঁছাতে পারবে না। ঈদের যে আনন্দঘন পরিবেশের জন্য তারা যেতে চাচ্ছেন সেটি কিন্তু তারা পারবে না, যার কারণে অনেক ক্ষেত্রে একটু ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ঈদের বাজারে জমে উঠেছে ধর্মীয় অনুষঙ্গ হিসেবে টুপি, তসবি, জায়নামাজ ও আতরের দোকান। শেষ মুহূর্তে কেনাকাটায় এসব দোকানে এখন উপচে পড়া ভিড়, রয়েছে বাড়তি দামের অভিযোগও। ঈদে নতুন জামাকাপড় কেনার পাশাপাশি নামাজের জন্য চাই নতুন টুপি আর পাঞ্জাবির জন্য সুগন্ধি আতর। তাই ঈদ উদযাপনের প্রস্তুতির শেষ সময়ে রাজশাহীতে ভিড় বাড়ছে টুপি আতরের দোকানে। পাকিস্তানি মডেলের কিছু টুপি চলছে, তারপরে যে জরি সুতারগুলো আর আতর কিছু চলছে। সাদা টুপিটাই হচ্ছে বিক্রি, সাদার চাইতে বেশি বিক্রি হচ্ছে ম্যাচিং টুপি। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত সিলেট নগরীর বন্দর বাজারের জায়নামাজ, আতর ও টুপির দোকানিরা। গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। আপনার 10 টাকা থেকে 2000 টাকা 1500 টাকা আছে টুপি। বরিশালের দোকানগুলোতে ঝুলছে রং বেরঙের টুপি, সাথে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের আতর ও জায়নামাজ। প্রতিটি টুপি বিক্রি হচ্ছে 50 থেকে 500 টাকায়। অনেক টুপি দেখলাম, তো পছন্দ হয়েছে মোটামুটি। আমাদের দেশীয় টুপিগুলোই বেশি চাহিদা সম্পন্ন এবং দেশীয় টুপিগুলোই বেশি চলতেছে।
খুলনায় দোকান থেকে দোকানে ঘুরে যে যার পছন্দ মতো টুপি আতর কিনছেন। আল নাইম তাজ আতরের চাহিদাই বেশি। কেনাকাটা জমে ওঠায় লাভের আশা করছেন যশোরের বিক্রেতারা। জায়নামাজ, টুপি, আতর বেশি বিক্রি হচ্ছে এবং আশা করছি শেষ রমজান পর্যন্ত এর প্রভাব আরও বৃদ্ধি পাবে। চাহিদা তো আছে অনেক, কিন্তু মালের আপনার যে মূল্য বেশি এ কারণে অনেকে কিনতে পারছে না। নীলফামারী ও সৈয়দপুর শহরের মার্কেট ও ফুটপাতে আতর টুপির দোকানে ক্রেতাদের ভিড়। বেশি দাম নেওয়ার অভিযোগ করলেও কিনছেন পছন্দ মতো। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ ঘিরে শিল্প সাহিত্য নিয়ে পাঠকের হাতে পৌঁছেছে ঈদ ম্যাগাজিন। এতে প্রতিষ্ঠিতদের পাশাপাশি স্থান পেয়েছে তরুণদের গল্প, উপন্যাস, কবিতা। এছাড়াও রয়েছে বিশিষ্টজনদের আত্মজীবনী, সাক্ষাৎকার থেকে শুরু করে ভ্রমণ, সাজগোজ ও খাবার দাবার নিয়ে লেখা। ভিন্ন মাত্রা যোগ করেছে এর বর্ণিল প্রচ্ছদ, অলঙ্করণ। ঈদ উদযাপনে নানা অনুষঙ্গের একটি প্রতিষ্ঠিত দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের ঈদ ম্যাগাজিন। প্রতি বছরের মতো এবারও নানা কলেবর সাজে পাঠকের হাতে পৌঁছেছে সেসব। এর মধ্যে রয়েছে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, কালবেলা, আজকের পত্রিকা, দেশ রূপান্তর, বণিক বার্তার ঈদ সংখ্যা, ইজেল। এছাড়া অনলাইন ভিত্তিক গণমাধ্যমগুলোও নজর কাটছে পাঠকের। অনেকেই এই ঈদ সংখ্যার মধ্য দিয়ে আমি দেখা যায় অনেক লেখককে আমি পেয়ে যাই একসাথে। ফলে আমি তাদের লেখাগুলো পড়ি, দেখি, তাদের চিন্তাগুলো দেখি এবং পড়ার চেষ্টা করি। মূলধারার কাগজগুলোর আয়োজনে যথারীতি রয়েছেন বরেণ্য কবি, উপন্যাসিকেরা। সঙ্গে জায়গা করে নিয়েছেন তরুণরাও। গল্প, কবিতা, উপন্যাস ছাড়াও এতে গুরুত্ব পেয়েছে আত্মজীবনী, প্রবন্ধ, সাজগোজ ও খাবার দাবারও। এখানে উপন্যাস আছে, গল্প আছে, নানান ধরনের নিবন্ধ আছে, দুর্লভ, অগ্রন্থিত, অপ্রকাশ্য, এই সমস্ত বহু বিচিত্র জিনিস এখানে গ্রন্থিত হয়েছে। আমরা চেয়েছি বাংলাদেশের একটি আকর গ্রন্থ গড়ে তুলবার জন্য এই সংখ্যাটা। আমাদের পত্রপত্রিকাগুলি অনেকে ঈদ সংখ্যা করে এবং এইটা তাদের বার্ষিক আয়েরও একটা উৎস। কিন্তু অনেক পত্রিকা আছে সারা বছর লাভ করে না, শুধু ঈদ সংখ্যাতে হয়তো লাভ করে। উদ্যোগ শুধু সাহিত্য পাঠের নয়, এর মধ্য দিয়ে উঠে আসছেন নতুন লেখকও। যে অনুষ্ঠান আয়োজন করে ঈদ সংখ্যা যারা লেখক তাদের হাতে পৌঁছে দেওয়া বা এই বিষয়ে একটা মতামত চাওয়ান, একটা প্রকাশনা উৎসবের মতন আর কি, এটা একটা নবতর সংযোজন বলে আমার মনে হয় আর কি। আমাদের দেশে এমন কোনো পত্রিকা নেই, খুব বেশি নেই, যেখানে দীর্ঘ লেখা দিতে পারেন, প্রবন্ধ দিতে পারেন, সেইগুলো কিন্তু এখানে যাচ্ছে। এটা একটা ভালো দিক। বৈচিত্র্যময় বিষয়ের পাশাপাশি এসব ঈদ ম্যাগাজিনের প্রচ্ছদ, অলঙ্করণও পেয়েছে ভিন্ন মাত্রা। টাইম ফ্রেম খুব কম থাকে, ফলে অনেক সময় দেখা যায় যে একটা গল্প বা উপন্যাসকে বা কবিতাগুলি পড়ে সেইটার অনুযায়ী ইলাস্ট্রেশন করাটা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। কবিরা বা লেখকরাও এই ঈদ সংখ্যার জন্য অপেক্ষা করেন যে তিনি একটা ভালো লেখা, ভালো সম্পাদকের হাতে ছাপা পাবেন। 1948-এ ঈদ সংখ্যা প্রকাশ করে বেগম পত্রিকা। স্বাধীনতার পর ঈদ সংখ্যা প্রকাশ করে সাপ্তাহিক বিচিত্রা। 90 দশকে সাপ্তাহিক 2000 রোববার সামিল হয় এই আয়োজনে। পরে এগিয়ে আসে দৈনিক পত্রিকা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।